রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি রোগী ও স্বজনরা সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে বেশিরভাগ সময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ। সুচিকিৎসা মিলছে না সরকারি হাসপাতালে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সরকার কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় দেবে না, কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। এবারের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। এবং হবিগঞ্জের বাহুবলে স্কুল সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের থানা অভিমুখে বিক্ষোভ মিছিল। পুলিশের বাধা, সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ, আহত 15। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সঞ্জনা চৌধুরী। রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তাদের কাছে জিম্মি রোগী ও স্বজনরা। নৈরাজ্য বন্ধে সরকারের পক্ষ থেকে নেই জোরালো পদক্ষেপ, তাই রীতিমতো অসহায় হাসপাতালে আসা সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর হাতে দেওয়া উচিত। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকা মেডিকেল থেকে এসিটিয়া গেলে আপনার ভাড়া পড়বে 2000 টাকা। দরদামের কোনো সুযোগ নেই, তারা যা বলবেন সেই ভাড়াতেই যেতে হবে। রাজধানীর অর্থোপেডিক ও চক্ষু বিজ্ঞান হাসপাতালের গা ঘেঁষে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। সাদা চোখে কেবল চালকদের দেখা গেলেও এই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে, দেখা যায় না। তারপর আমরা এখান থেকে কারা নেয় সব দেওয়ার পর আমরা আপনাদেরকে আমি হইলে বলতাম যে ভাড়া দিচ্ছি। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিতেই 5টির বেশি অ্যাম্বুলেন্স নেই, কোথাও এই সংখ্যা 2 থেকে 3টি। বেসরকারি হাসপাতালেও রয়েছে অ্যাম্বুলেন্স সংকট। এই সুযোগে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স বাণিজ্য। আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী সম্প্রতি তার নজির দেখা গেছে ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চাপায় কয়েকজন নিহতের পর পুলিশি তৎপরতায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালকরা, আর এতেই দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে। সোমবার সকালে আনোয়ার ও সুমনের মা মারা যান ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্সে করে লাশটি সিলেটে নিতে 2 ভাই দীর্ঘ সময় ঘুরেছেন হাসপাতালের ভেতরে বাহিরে। এ সময় সংবাদ তাদের পিছু নেয়, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত তারা অ্যাম্বুলেন্স পাননি। দেখা যাচ্ছে এখন অ্যাম্বুলেন্স লাগে, আমার আম্মুর লাশটা এখন নিতে পারবো না। খুবই কষ্ট করতেছি। লাশ নেবো সবাই সিলেট নগর। আমরা গাড়ি খুঁজতেছি, 2 ভাই গাড়ি পাইতেছে না। লাশ ওই যে আপনার নতুন বিল্ডিং এ 8 তলার মধ্যে। মানুষের অসহায়তার সুযোগকে পুঁজি করে গড়ে ওঠা এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নিতে বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি সরকারের উদ্যোগেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সুযোগ সৃষ্টি করা উচিত, কারণ অ্যাম্বুলেন্স নামের এই বাহনটি সরকারের চিকিৎসা সেবারই অংশ। সরকারি অ্যাম্বুলেন্সগুলো পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত, যাতে করে রোগীরা কোনো ধরনের কোনো ভুক্তভোগী না হয়। সিন্ডিকেট তৈরি করে ফেলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে। এর ফলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যারা এটা করতেছে সেক্ষেত্রে তারা যদি একটা জিনিস চিন্তা করে যে এই জায়গাটাতে আমি হলে কি হতো। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে যেসব মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স নামে চালানো হচ্ছে সেগুলো অ্যাম্বুলেন্সের সংজ্ঞায় পড়ে না। হয়তো এসব কারণেই এমন যানগুলোতেও দেখা মেলে মাদক সেবনের দৃশ্য। এই সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড এদের কিন্তু একটা চেইন আছে বাংলাদেশে। সরকারের উচিত এদেরকে এম্পাওয়ার্ড করা। তারা যদি এটা কন্ট্রোল করে তাতে কিন্তু এই দুর্বৃত্তায়নের যে চেহারাটা এটা কমে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা তৈরির কাজ চলছে। সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা। বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয়। এখানে তো আমার রুগীও বেশি, জনগণ বেশি, তাই না? এখানে কিছুটা দুর্বিধি থাকতে পারে, এটা আমরা একটা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা। রাজধানীতে অ্যাম্বুলেন্সের সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরে যথাযথ মনিটরিং না থাকায় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনের বেশিরভাগ সময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। এজন্য মোটা অঙ্কের টাকা ভিজিট নেন তারা। এই অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন না।
তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টাকা নয়, নির্দিষ্ট সংখ্যক রোগীর সেবা দেয়ায় বেসরকারি ক্লিনিকে সেবার মান কিছুটা উন্নত। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসকদের কোনো গাফিলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। প্রতিদিনই রোগ মুক্তির আশায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রায় 1 থেকে 1,500 রোগী। মুমূর্ষু অবস্থায় ভর্তির পর স্বজনরা সুচিকিৎসার জন্য বারবার ধর্ণা দেন চিকিৎসকের দ্বারে দ্বারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ অবহেলা বা ভুল চিকিৎসার কারণে প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। এখন বসে থেকে এখন পর্যন্ত ডাক্তারই পেলাম না, এখন বাধ্য হওয়ার মতন বাড়ি যেতে হয়েছে। বাচ্চাদের ব্যথার জন্য ব্যথা করছে, এখন দেখার কেউ নাই। বাইরে চিকিৎসা করলে ওরা টাকা পায়, এই জন্যই বাইরেই বেশিরভাগ থাকে। 11টা থেকে সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারে বলছে যে সন্ধ্যা ছাড়া কোনো চিকিৎসা হবে না। এখন যদি বাইরে ক্লিনিকে যাই, ওই ডাক্তারকে ঠিকই পাওয়া যাবে। টাকার লোভেই তো করে, টাকা ছাড়া কি করে নাকি কোনো ডাক্তার কি ভিজিট করে নাকি, না বসে নাকি এখানে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া না গেলেও তাদের নিয়মিত পাওয়া যায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে, যেখানে মোটা অঙ্কের টাকা ভিজিট নিয়ে দিনের বেশিরভাগ সময় রোগী দেখার কাজে ব্যস্ত থাকেন তারা। যদিও এখানে চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, তারপরও বাধ্য হয়ে বেশিরভাগ রোগী ঝুঁকছেন এদিকে। এখানে চিকিৎসা ভালো, এখানে আপনার ডাক্তার অ্যাভেলেবল পাওয়া যায় সবসময়। টাকা বেশি লাগে কিন্তু আপনার ট্রিটমেন্ট ভালো সরকারি মেডিকেলে। আমাদের জন্য বেসরকারি ক্লিনিকগুলা খুব ব্যয়বহুল এবং ডাক্তাররা তো আমাদেরকে বাধ্য করছে এখানে আসতে। অবশ্য সীমিত সংখ্যক রোগী দেখায় ক্লিনিকের সেবার মান কিছুটা উন্নত বলে মনে করেন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক। তবে সরকারি হাসপাতালে গাফিলতির কোনো প্রমাণ পেলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সিভিল সার্জন। বাইরে যখন আমাদের কাছে আসে তখন আমাদের হয় কি, আমরা 20টা 25টা 15টা রুগী দেখি এবং আমরা খুব আরামেই দেখি, কিন্তু ওখানে আমরা 8 ঘন্টা রুগী দেখি, রুগীর সংখ্যা 120টা। ওয়ার্কিং আওয়ারে এসে ক্লিনিকে কাজ করতে পারবে না, এরকম যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 58টি ওয়ার্ডে 120 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আর মহানগরীতে প্রাইভেট ক্লিনিক আছে প্রায় 150-এরও বেশি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সরকার কোনো মতে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যারাই উগ্রবাদে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি জামায়াত জোটের ক্ষমতায় আসা বা তারা ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন করেনি, তবে মানুষ হত্যা, অগ্নি সন্ত্রাস, খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাভাই সৃষ্টি, এগুলি তারাই করেছে। আমরা কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখনই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো জঙ্গিবাদের খবর পায়, তাদের উপরে তারা অ্যাকশন নেয়, তখন কেন যেন বিএনপির নেত্রী এবং তাদের দলের লোকরা হাহাকার করে। এই হাহাকারের অর্থটা তো আমি বুঝি না, এদের জন্য এত হাউতাস আর হাহাকার কান্নাকাটি কেন? সন্ত্রাসী জঙ্গিদের মদদ দেওয়ার একটা প্রবণতা আমরা তাদের মাঝে দেখি, কারণ তারা ক্ষমতা থাকতে একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দিয়েই তাদেরকে পাহারা দিয়ে এই বাংলা ভাই এদেরকে দিয়ে মিছিল করাতো। সে কথা নিশ্চয়ই ভুলে যাননি, অন্তত রাজশাহী বিভাগের মানুষের তারও ভালো করে মনে থাকার কথা যে কিভাবে তারা এদেরকে লালন পালন করেছে। এর আগে সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ডিজিটাল ওয়ার্ল্ড 2016-র উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন খাত ডিজিটালাইজেশনের পাশাপাশি সাইবার নিরাপত্তায় নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে কেউ যাতে অপরাধ করতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করেছে সরকার। এ সময় দেশের আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের তথ্যগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এজন্য ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠনের কথাও জানান শেখ হাসিনা। 16 কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে 13 কোটি মোবাইল সিম সক্রিয়। প্রত্যক্ষভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছেছে 6 কোটির ঘরে। প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক কেবলে ইন্টারনেট সংযোগ এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিজিটাল সেন্টারের কল্যাণে নাগরিক নানা পরিষেবাই আজ হাতের মুঠোয়।
দেশের প্রায় সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালুর উদ্যোগকে এগিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও পর্দা উঠল তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ও মেলা ডিজিটাল ওয়ার্ল্ড 2016। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নন স্টপ বাংলাদেশ প্রতিপাদ্যে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তি খাতের 400টি সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এই আয়োজনে। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটালাইজেশনের পাশাপাশি এর পদ্ধতিগত নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। আইন করা হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও আর্থিক খাতের নিরাপত্তায়। ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই জন্য সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। আগামী বছর বঙ্গবন্ধু স্যাটেলাইটের অপারেশন চালু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তায় এজেন্সি গঠন করে দক্ষ জনসম্পদ তৈরিরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2016 প্রণয়ন করতে যাচ্ছি। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে। এরপর লার্নিং ও আর্নিং প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে 5টি অত্যাধুনিক মোবাইল বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টলও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের। সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখর দলীয় কার্যালয় ও সম্মেলনের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যান। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, এবারের সম্মেলনে গঠনতন্ত্রের পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে বেশ কিছু নতুন মুখ আসছে। এছাড়া 2019 সালের জাতীয় নির্বাচনের কৌশলের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে সম্মেলনের মঞ্চ, প্যান্ডেল সহ আশপাশের এলাকার সাজসজ্জার কাজ। 150 ফুট লম্বা নৌকাকৃতির মঞ্চে 22 অক্টোবর সকালে 20তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনস্থলে সার্বক্ষণিক তদারকি করছেন দলের সিনিয়র নেতা ও কর্মীরা। মঞ্চ, প্যান্ডেল এবং আনুষঙ্গিক সাজসজ্জা আমাদের প্রায় সম্পূর্ণের পথে। ইনশাআল্লাহ আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারবো। এবারের সম্মেলনের মধ্য দিয়ে দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে অব্যাহত লড়াই আমাদের চলবে। পলিটিক্যাল স্টেবিলিটি রাখার জন্য চলবে, উন্নয়ন সমৃদ্ধির জন্য চলবে, যেন আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারে। এই মেসেজ দুটি নিয়ে আমরা এবার কাউন্সিলটি করছি। আগামী 22 ও 23 অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারা দেশ থেকে 6570 জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট সহ অন্তত লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন বলে আশা করছে দলটি। সম্মেলনকে কেন্দ্র করে যেন রাজধানীতে জনদুর্ভোগ কম হয় সেজন্য স্বেচ্ছাসেবকদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে আর আমাদের সদস্যরা এখানে কাজ করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে স্বস্তিতে, শান্তিতে এবং নির্বিঘ্নে যাতে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যাতে পানি থেকে আরম্ভ করে চিকিৎসা, ঔষধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে সম্মেলনের কয়েকদিন আগে থেকেই বর্ণিলভাবে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। দেশের গণতন্ত্র নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো যখন পাল্টাপাল্টি অবস্থানে, ঠিক এমনই একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন। একটি রাজনৈতিক দলের সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি নতুন নেতৃত্বের পথ তৈরি হয়। নেতারা বলছেন, এবারের কাউন্সিলের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথ আরও সুগম হবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেছেন, দলের 20তম জাতীয় সম্মেলন হবে ঐতিহাসিক এবং এর মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে। সকালে সম্মেলন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার নেতৃত্বে দলের নেতারা সম্মেলনের মঞ্চ, কাউন্সিলর ও অতিথিদের বসার স্থান সহ অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন।
সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এরপরই সম্মেলন ভেন্যু পরিদর্শন করে খাদ্য উপকমিটি। এ সময় কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ। খাওয়ার পরিধি বাড়িয়ে আমরা 50,000 কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দকে আমরা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখানে আমাদের কোনো খাওয়ার অভাব বলে মনে হয় না। সরওয়ার্দী উদ্যানে একটা ঐতিহাসিক সম্মেলন হবে এবং একটা অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব সেখানে নির্বাচন করা হবে, যারা আগামী 4 বছর বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই ধরনের নেতৃত্ব আসে বলে আমরা আশা করি। বাংলার সময় আরো থাকছে। আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্মের দাম পুনর্নির্ধারণ করল একাডেমিক কাউন্সিল। 2টি ইউনিটে 250 টাকার পরিবর্তে 50 টাকা বাড়ালো। হবিগঞ্জের বাহুবলে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। দুপুরে বাহুবল দিননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়, সংঘর্ষ বেঁধে যায়। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, এতে 5 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করা হয়, যদিও পরে পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সমঝোতায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া দায়িত্বরত এসআই দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। প্রায় 7.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরেছে দুর্বৃত্তের হামলায় আহত মুন্সিগঞ্জের স্কুল ছাত্রী তাহমিনা জাহানের। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাহমিনার স্বজনরা জানান, চিকিৎসাধীন অবস্থায় গতরাত 1টার দিকে তার জ্ঞান ফেরে। তবে এখনো স্বাভাবিক কথাবার্তা বলতে পারছে না সে। নানা পরীক্ষা নিরীক্ষার শেষে তার অবস্থা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলেও জানান তারা। স্কুল থেকে ফেরার পথে গতকাল বিকেলে তাহমিনার মাথায় চা পাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এরপর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা তাহমিনার স্বজনদের। কথা বলে না, তবে এমনিতে আমাদের সাথে দু একটা ইশারা কথা বলছে। পরীক্ষা দিছিল, টেস্ট ওনারা দেখছে এবং এটা নর্মাল বলছে, অত ভয়ের কিছু নাই এবং 2-3 দিন থাকার পরে সুস্থ হবে এরকম আশ্বাস দিচ্ছে আমাদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ভর্তি ফর্মের দাম 250 টাকার জায়গায় 50 টাকা বাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠকে ফরমের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2016-17 শিক্ষাবর্ষের এ এবং B1 ইউনিটের ফরম 50 টাকা করে বাড়িয়ে 800 টাকা করা হয়েছে। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের তুলনায় 250 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। আর B2 ইউনিটের ফর্মের দাম 900 টাকায় রাখা হয়েছে, যা নির্ধারণ করা হয়েছিল 1200 টাকা। ইতোমধ্যে যারা ভর্তি ফরম জমা দিয়েছেন তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। ভর্তি ফরমের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত 4 দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক জাফর ইকবাল সহ 22 জন শিক্ষক। আগামী 5 বছর ভর্তি যেটা রেজিস্ট্রেশন ফি এখন নির্ধারণ করা হলো সেটা বাড়ানো যাবে না। যদি এগুলো যদি পরবর্তীতে বাড়ানো হয় আমরা শিক্ষার্থীদের নিয়ে আবার আন্দোলন করব। পজিটিভলি দেখছি, এটা আমাদের বিজয় বলা যায়। সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী, তাদের ছেলেমেয়েরা যেন পরীক্ষা দিতে আসতে পারে, তার জন্য আমরা কিছুটা হলেও করলাম, এই জন্য আমরা আনন্দিত। এ এবং B1 ইউনিটের যেটা 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল একাডেমিক কাউন্সিলের মাধ্যমে, সেটা 800 টাকা করা হয়েছে। B2 ইউনিটে যেটা আমরা আগে একাডেমিক কাউন্সিল নির্ধারণ করেছিল 1200 টাকা, সেটা হয়েছে 900 টাকা। অধ্যাপতি রেজিস্ট্রেশন বাবদ গৃহীত বর্ধিত ফিসের টাকা সংশ্লিষ্টদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। নেত্রকোনায় খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগে 2 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত 2 জনের ডিলারশিপ বাতিলের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়,
কমলাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হায়দার আলী ও মুজিবুর রহমান এলাকার হতদরিদ্রদের পরিবর্তে তাদের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে কার্ড করে। এতে এলাকার বেশিরভাগ দরিদ্র পরিবার এ কার্যক্রমের আওতায় চাল না পেয়ে বঞ্চিত হয়। এর ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনের ডিলারশিপ বাতিল করা হয়। এর পরিবর্তে নতুন দুজনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করার সময় দেখা যায় যে দুইজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ জনাব হায়দার আলী এবং জনাব মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। পরবর্তীতে প্রতিবেদনের আলোকে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কমিটি উক্ত দুইজন ডিলারের নিয়োগাদেশ বাতিল করে উক্ত স্থানে দুইজন ডিলার 18-10 তারিখে নিয়োগ করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলগুলোতে। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রায় 9,000 বাসিন্দা। বন্ধ পাটকল চালু করলেও তা সংস্কার কিংবা আধুনিকায়নে একেবারে গুরুত্ব দেওয়া হয়নি। এখনো বহু বছরের পুরনো মেশিনে চলছে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো। এতে আশানুরূপ উৎপাদন না হওয়ায় প্রতি বছরই ভারী হচ্ছে লোকসানের বোঝা। বিজেএমসি বলছে সঠিক সময়ে অর্থের যোগান না পাওয়ায় বদলাচ্ছে না দৃশ্যপট। যদিও প্রতিমন্ত্রী মনে করেন দুরবস্থার মূল কারণ রাষ্ট্রীয় সংস্থাটির লাগামহীন দুর্নীতি। সমস্যাগ্রস্ত পাট শিল্প নিয়ে জুবায়ের ফয়সালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা 26টি পাটকলের একটি দৌলতপুর জুট মিল 10 বছর বন্ধ থাকার পর 2012 সালে যেটি পুনরায় চালু করে সরকার। 50 টন পাট পণ্য উৎপাদনের সক্ষমতা থাকলেও দৈনিক 9 টনের মতো পাট পণ্যের যোগান দিচ্ছে মিলটি, যার পেছনে প্রধান কারণ মিলটির দুটি সেকশনের পাচেক মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র অর্ধেক। বাকিগুলোর কোনোটি একেবারেই অকেজো, আবার কোনোটি অর্থের অভাবে করা হচ্ছে না মেরামত। শুধুমাত্র নতুন যন্ত্রপাতি সংযোজনের অভাবেই প্রতি ইউনিট সুতা বস্তা তৈরির খরচ কখনো কখনো হয়ে যাচ্ছে দ্বিগুণ। ফলে লোকসানের চক্র থেকে বের হতে পারছে না পাট শিল্প। এই মেশিনারিগুলো এখনো যে ক্যাপাসিটি আছে এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কিন্তু আসলে এটা অত্যন্ত ব্যয়বহুল। আমরা ইচ্ছা করলেই এই মেশিনের চেঞ্জ করতে পারি না বা বিএমআরআই করতে পারি না। তবে রাতারাতি এ অবস্থার পরিবর্তন অসম্ভব উল্লেখ করে বিজেএমসির আহ্বান সময়মতো অর্থায়ন নিশ্চিতের। অর্থের কারণে কিন্তু মিলগুলো প্রোডাকশন দিতে পারেনি বলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। অনেক বছর সমস্যা, কোনো সময় 1 বছর বা 2 বছরের মধ্যে সমাধান সম্ভব না। যদিও সরকারি পাটকলগুলোর অব্যাহত লোকসানের পেছনে বিজেএমসির দুর্নীতিকেই দুষছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিজেএমসি প্রতি বছরই শত শত কোটি টাকা লস করে, মূলত আসলে লোকসান না, এই জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। এই মুহূর্তে আমাদের প্রায় 700 থেকে 800 কোটি টাকার পাটের অর্ডার আছে। আমরা টাইমলি দিতে পারবো কিনা আশঙ্কা করতেছি। সেই কারণে আমাদের এই যেগুলো মিল বন্ধ, মেশিন বন্ধ আছে, সবগুলো চালু করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। বর্তমানে দৈনিক 880 টন পাট পণ্য উৎপাদন করছে বিজেএমসি, অথচ শুধুমাত্র আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা গেলে যা পৌঁছাতে পারে 1000 টনে। সরকারি এই পাটকলটির 250টি স্যাকিং মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র 80টি। প্রায় একই অবস্থা বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা অন্য মিলগুলোরও। এতে উৎপাদন না বাড়লেও ঠিকই দিতে হচ্ছে শ্রমিকের মজুরি। সুতরাং অর্থের অপচয় বন্ধ করতে শিগগিরই আধুনিক যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ জরুরি। পাট পুনর্জাগরণে অন্তত এর কোনো বিকল্প নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, দৌলতপুর, খুলনা। পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলগুলোতে বইছে নির্বাচনের হাওয়া। প্রথমবারের মতো নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 8টি ইউনিয়নের প্রার্থীরা। আগামী 31 অক্টোবর সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। এদিকে বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে শূন্য পদে একই দিনে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার মালিহাতা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। পুলিশ জানায়, মালিহাতা গ্রামের একটি বাড়িতে 2 স্ত্রী ও 1 সন্তান সহ ভাড়া থাকত রিকশা চালক বাচ্চু মিয়া। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে বাচ্চুর বাড়িতে
দ্বিতীয় স্ত্রী স্বরূপা ও 10 বছরের মেয়ে মারুফার লাশ দেখতে পায় প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল প্রথম স্ত্রী মোমেনার সাথে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয় বাচ্চু মিয়া। এ সময় দ্বিতীয় স্ত্রী স্বরূপাকেও বাপের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে আসার চাপ দেয় সে। কিন্তু স্বরূপা রাজি না হওয়ায় তাকে ও তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তোর বাবার বাড়ি থেকে 30,000 টাকা লিয়া 30,000 টাকা দিকে আনছে না দিকে কইছে 30,000 টাকা না দেস তোর মারলাম ওরা 2 দিন 12 হুমকি দিছে। কঠোর বিচার হওয়া উচিত, ওর ফাঁসি হওয়া উচিত। ওইরকম ছেলে যদি দেশের মধ্যে এরকম হয় তাহলে দেশ আরো নষ্ট হয়ে যাবে। তার আগের যে বউ ছিল ওই বউকে সে গতকালকে বিদায় দিয়েছে, হয়তোবা এই বউয়ের সাথে তার মনোমালিন্যের কারণে এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করতেছি। 15 দিনেও মেরামত হয়নি শরীয়তপুরের তুলাসার আড়িগাঁও ব্রিজের ভেঙে যাওয়া সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। গত 5 অক্টোবর নদীগর্ভে বিলীন হয়ে যায় সদর উপজেলার তুলাসার ইউনিয়নের কীর্তিনাশা নদীর উপর নির্মিত এই ব্রিজটির পশ্চিম অংশ। এতে জেলার সঙ্গে সদর উপজেলার 6টি ইউনিয়ন সহ জাজিরা উপজেলা এবং মাদারীপুরের শিবচরের একটি অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী সহ সাধারণ মানুষ। এমনকি এতে 10 টাকা মূল্যে চাল বিতরণও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে ব্রিজটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শহরের সাথে যোগাযোগ তো পুরোপুরি বন্ধ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই ব্রিজের প্রশ্নটি ঠিক করা হোক। জেলা সদরের সাথে যে যোগাযোগের বিঘ্ন ঘটছে, এটা আমরা এই দুর্ভোগ লাঘবের জন্য আমরা ইতিমধ্যে এনজিটির নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রেক্ষিতে ঝিনাইদহে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1984 সালের 23 ফেব্রুয়ারি ঝিনাইদহকে জেলা শহরে উন্নীত করা হয়। এরপর একে একে গড়ে ওঠে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তবে সম্প্রতি মন্দিরে পুরোহিত ও সেবায়েত সহ 4 জনকে হত্যার পর নিরাপত্তার বিষয়টি উঠে আসে। জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনার পর শহরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও গির্জাতে বসানো হয়েছে 100-এরও বেশি সিসিটিভি ক্যামেরা। এতে সন্তোষ প্রকাশ করেছেন সব শ্রেণী পেশার মানুষ। সিসি ক্যামেরা লাগিয়েছে, লাগানোর পরের থেকে আমাদের একটু ভয় ভীতি লাগছে না। সিসি ক্যামেরা লাগানোর ফলে আমাদের অনেক নিরাপত্তা রয়েছে এবং বাইরের কিছু কিছু দুষ্ট লোক বা বাইরের কিছু লোকজন এখানে আসতো, এখন তারা এখানে আসে না। ঝিনাইদহ শহরে আমরা 200-র উপরে সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম শুরু করেছি। এতে আমাদের প্রায় 20 লক্ষ টাকা মতো ব্যয় হচ্ছে। জেলা সদর ছাড়াও বাকি 5টি উপজেলাতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এই জেলার আরো 5টি থানা আমরা সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছি। স্থানীয় জনগণের সহায়তায় আমাদের উদ্যোগে এই সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। এই সিসি ক্যামেরা লাগানোর ফলে বিশেষ করে জেলা সদরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং অন্যান্য যে অপরাধগুলি রয়েছে সেগুলি অনেকটাই কমে গেছে। ঝিনাইদহে 365টি মন্দির ও 16টি গির্জা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 20,000-এর বেশি। সময় সংবাদ, ঝিনাইদহ। নাটোরে অপহৃত আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম আসাদকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে লিটন নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। র্যাব জানায়, মঙ্গলবার রাতে জেলা শহরের উত্তর চৌকি এলাকা থেকে ব্যবসায়ী আশরাফুল ইসলাম আসাদকে অপহরণ করা হয়। এ সময় তার কাছে 25 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোররাতে অভিযান চালিয়ে শহরতলির তালতলা হাফরাস্তা এলাকার একটি ইটভাটা থেকে আসাদকে উদ্ধার করে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি চাপাতি সহ স্থানীয় সন্ত্রাসী লিটনকে আটক করা হয়। মূল পরিকল্পনাকারী লিটনকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং তার কাছ থেকে আমরা একটি পিস্তল উদ্ধার করি এবং অন্যান্য যন্ত্রপাতি, চাপাতি, তারপরে জিআই পাইপ যেগুলো দিয়ে ভিকটিমকে নির্যাতন করেছে, এইসব আমরা উদ্ধার করতে সক্ষম হই। জয়পুরহাটে দিলবর নামে একজন গুলিতে আহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ।
পুলিশ জানায় গতরাতে টহলের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় করে আক্কেলপুর থেকে গোপীনাথপুর ইউনিয়নের দিকে রওনা দেয় পুলিশের একটি দল। পথে ভিকনি ব্রিজ এলাকায় ওই অটোরিকশায় হামলা চালায় একদল ডাকাত। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দিলবর নামে ডাকাত দলের এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের বিদেশি পিস্তল সহ পলাশ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় কাকলি গলিতে অভিযান চালিয়ে 4 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সহ পলাশ নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। উন্নত স্যানিটেশন সুস্থ জীবন এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সকালে নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জনস্বার্থ বিভাগের উদ্যোগে একটি র্যালি বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে মুক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো রংপুর বিশ্ববিদ্যালয়ের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AKM নুরুন নবী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি রোগী ও স্বজনরা সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে বেশিরভাগ সময়ই প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ। সুচিকিৎসা মিলছে না সরকারি হাসপাতালে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সরকার কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় দেবে না, কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। এবারের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। এবং হবিগঞ্জের বাহুবলে স্কুল সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের থানা অভিমুখে বিক্ষোভ মিছিল। পুলিশের বাধা সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ, আহত 15। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।